এই সময়ে চলা, এবং দ্বিতীয় কথা হচ্ছে শত্রুতা। এই যে অনেকেই আমায় প্রশ্ন করে শত্রুতা কি করে হয়, শত্রুতা অনেক কারণেই কিন্তু জীবনে, মানুষের জীবনে শত্রুর সংযোগ কিন্তু হতে পারে। হ্যাঁ, হরোস্কোপগত প্রসঙ্গে যদি আমি বলি, হরোস্কোপের ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা শত্রুতার বিচার করি। যদি ষষ্ঠ ভাব পীড়িত অবস্থায় থাকে, মঙ্গল এবং রাহুর কানেকশন বসে থাকে, অষ্টম ভাব পীড়িত থাকে এবং দ্বাদশ ভাব, এই তিনটে ভাবকে কিন্তু অশুভ ভাব হিসাবে জ্যোতিষশাস্ত্রে বর্ণনা করা হয়। আমি বেশিরভাগ ভাব নিয়ে বেশি আলোচনা করি না, আমি বেশিরভাগ গ্রহ নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে আমি ভাব নিয়ে কিছু প্রসঙ্গে আলোচনা করছি। হ্যাঁ, ভাব নিয়ে আলোচনা করছি এই কারণে, ভাব প্রসঙ্গে আমি এইটুকু বলবো যে আমাদের ষষ্ঠ ভাব থেকে কিন্তু শত্রুতার বিচার করে। শত্রু কিন্তু অনেক রকম হয়ে থাকে, গুপ্ত শত্রুতা অনেকে আছে যে আপনাকে সামনে আপনি বুঝতে পারবেন না, পেছনে কিন্তু আপনাকে নিয়ে বদনাম সমালোচনা করবে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক হিংসার সম্মুখীন হয়। এই যে মানুষ যে কোনো একটা মানে নিজেদের মধ্যে ক্লেশ, দ্বন্দ্ব, এইসবের কারণে কিন্তু শত্রুতার শিকার হয়ে যায়। এবং অনেক সময় কিন্তু চাকরি করলে বসের দ্বারা অনেক সময় শত্রুতা হয়ে যায়। বসের মনোমতো যতই আপনি কাজ করুন না কেন, বস কিন্তু আপনার সন্তুষ্ট হয় না। এগুলো কিন্তু গ্রহের কম্বিনেশনে কিন্তু আমরা বুঝতে পারি হরোস্কোপে কার শত্রু কিরকম হবে এবং শত্রুতা থেকে আপনি কি করে বেরিয়ে আসবেন। অনেক সময় বিভিন্ন মুদীয় শত্রু থাকে, গোপন শত্রু থাকে, যেগুলোকে আপনি ধরা ছোঁয়ার বাইরে, আপনি সারাদিন আমাদের সঙ্গে ঘুরছে কিন্তু এমন জায়গায় সে একটা ছোবল দিয়ে দেবে, আপনি কিছুই বুঝতে পারবেন না যে কত বড় ক্ষতিটা হয়ে দাঁড়ালো। তো এই যে শত্রুগুলো আমাদের কিন্তু হরোস্কোপে ডিপেন্ডেন্ট করে। হরোস্কোপ দেখা এবং হস্তরেখায় কিন্তু কেতুর যদি খারাপ অবস্থায় থাকে, হরোস্কোপে যদি ষষ্ঠ ভাব পীড়িত থাকে, ষষ্ঠ ভাবে যদি রাহুর মতো অশুভ প্ল্যানেট থাকে এবং সেখানে যদি শনি যুক্ত হয়ে অবস্থান করে, এবং নক্ষত্রের দিক থেকে কিন্তু কেতুর যে নক্ষত্রগুলি, যেমন হচ্ছে অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র এবং মূলা নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রগুলো এবং অশ্লেষা নক্ষত্র এর মধ্যেও আয়তার মধ্যে পড়ে, এই সমস্ত নক্ষত্রের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে এবং সেই দশাগুলি যদি চলে, সেই সময় কিন্তু শত্রুতা কিন্তু ভীষণ আকার ধারণ করে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, রোগের প্রসঙ্গেও আমি বলবো, এই শত্রুর থেকেও আরেকটা বিষয় হচ্ছে, ষষ্ঠ ভাব থেকে যেমন শত্রুতার বিচার করা হয়, ষষ্ঠ ভাব থেকে আরেকটা বিষয় বিচার করা হয় রোগ, দীর্ঘ মেয়াদী রোগ। এই যে হঠাৎ করে অসুস্থতার শিকার হচ্ছে এবং সেখান থেকে কোনো বড় ধরনের রোগ আসতে চলেছে কিনা, এবং সেটাও কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার্য। তার মানে ষষ্ঠ থেকে কিন্তু দুটো জিনিস, একটা রোগ আর শত্রু, এই দুটো বিষয় কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার্য। ষষ্ঠ ভাব যদি পীড়িত অবস্থায় থাকে, ষষ্ঠপতি যদি দুস্থানগত হয়, লগ্ন থেকে যদি সে দ্বাদশ বা লগ্ন থেকে সে যদি অশুভ জায়গায় বিরাজমান হয়, নবাংশ যদি দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু এই রোগ এবং শত্রুতার দ্বারাই কিন্তু আপনি জর্জরিত হবেন। তখন কিন্তু দেখা যায় যে একটা বিভৎস পরিস্থিতি কিন্তু তৈরি হয়। এগুলো কিন্তু জানা জরুরি, আগের থেকে জানা। অনেকে বলেন যে আমি এই করছি ওই করছি, কিন্তু আদতে কি সঠিক কাজ করছেন কি, আগে জানতে হবে আপনার হরোস্কোপ কি বলছে। আমি সবসময় বলি হরোস্কোপকে কিন্তু প্রাধান্য দেওয়া। হস্তরেখা, যাদের ডেট অফ বার্থ নেই তাদের কিন্তু আমি বলি হস্তরেখার মাধ্যমে, অনেকেরই কিন্তু ডেট অফ বার্থ প্রচুর লোকে, এবার কিন্তু দেখলেন এই যে ভোট নিয়ে এসআইআর হলো, হয় এটার মিস্টেক নলে ওটার মিস্টেক, তো এখন এই যে ঘটনাগুলো ঘটলো সেখানে হয়তো হরোস্কোপের জায়গায় আপনি করতেই পারছেন না, তার ডেট অফ বার্থ নেই বলে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার কাছে এই অনলাইনে আমি বলি যাদের ডেট অফ বার্থ যাদের আছে তারাই একমাত্র ফোন করেন আমার এখানে। কিন্তু চেম্বারে যদি আপনারা আসেন এবং দু হাতের যদি ছবি এবং ফেসের ছবি, মুখমণ্ডলের ছবি যদি কেউ আমাকে পাঠিয়ে দেয়, তার দ্বারা মুহূর্ত গণনা, আমাদের শ্বাস ওরারি, আমাদের যে সামুদ্রিক শাস্ত্র, এই সমস্ত অনেকে জানেই না, এগুলো নিয়ে পড়াশোনা করতে হয়। আমি দিনরাত যে পড়াশোনা করি, দিনরাত যে পরিশ্রম করি, মানুষের জন্য যে এতটা গভীরে গিয়ে চিন্তা ভাবনা করি, তার জন্য সামুদ্রিক শাস্ত্র, আমাদের যে শ্বাস ওরারি রয়েছে, শ্বাস ওরারির দ্বারা কিন্তু বোঝা যায় যে তার কীরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে এবং তার প্রশ্নটা কি রয়েছে, মুহূর্ত গণনা রয়েছে, হোরারি চক্র রয়েছে। আপনি যখন আসছেন আমার চেম্বারে, কোনো একটা প্রশ্ন নিয়ে আসছেন, যেই প্রশ্নটা নিয়ে আমার কাছে আসছেন সেই প্রশ্নের উত্তর কি হবে আপনার, সেটা হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজির মাধ্যমে তার ডিগ্রিগত দিক থেকে দেখে সেখান থেকে কিন্তু বিচারের কিন্তু ব্যবস্থা রয়েছে। তখন কিন্তু তার সঠিক উত্তরটা, অনেকে আমায় প্রশ্ন করেন আপনি এই কথা বললেন কি করে, আপনি কি করে জানলেন, আপনি তো মানে আমার এরকম প্রচুর হয়েছে, আসানসোল, দুর্গাপুর, প্রচুর জায়গায়, মানে এখন তো দেখছি অনেকে আমার শিষ্য পর্যন্ত হয়ে যাচ্ছে। আমি বলছি আমি গুরু পর্যায়ে যেতে চাই না, কিন্তু আমি মানে বলছি যে মানুষের এই শাস্ত্রের মধ্যে যে গভীরতাটা আছে, এই গভীরতাটা মানুষের সামনে আমি তুলে ধরতে এসেছি।
তো এইভাবে কি করে আপনি বললেন, এই ঘটনাটা আপনি কি করে জানলেন? আপনি তো আমার বাড়ির কাছে থাকেন না, আপনি তো অনেক দূরে থাকেন, কোনোদিনও তো আমার বাড়িতে আপনি আসেননি, তাহলে এই সব ঘটনাগুলো আপনি কি করে বলতে পারছেন? এই প্রশ্নগুলো বারংবার ওপার থেকে যখন আমার কাছে আসে, তখন কিন্তু আমি মানুষকে বলে দিই যে এই কানেকশানগুলো জানার জন্যই কিন্তু আমার এই খোঁজ। এই যে শাস্ত্রটা, এই জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের চক্ষু। জ্যোতিষশাস্ত্র কিন্তু আমি তৈরি করিনি, এটা ৫,৫০০ ৬,০০০ বছরের পুরনো শাস্ত্র। এত বছর ধরে চলে আসা এই শাস্ত্র যে যত অধ্যয়ন করবে, যার মধ্যে এই শাস্ত্রের সম্বন্ধে সম্যক জ্ঞান ধারণা থাকবে, সেই কিন্তু এই শাস্ত্রকে নিয়ে এগিয়ে চলতে পারবে। তার কাণ্ডারি হিসাবে, প্রতীক হিসাবে কিন্তু আমি লাগাতার আপনাদের জন্য কাজ করে চলেছি, যাতে আপনারা এখান থেকে সুফল পান। আপনারা জানতে পারেন পৃথিবীতে এমন কোনো শাস্ত্র নেই যে আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র ছাড়া। জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাকে এই ভবিষ্যৎ সম্পর্কে একটা আভাস দিতে পারে। পৃথিবীতে আর কোনো শাস্ত্র নেই যে আপনাকে খানিক হলেও যে আপনার ভবিষ্যৎ সম্বন্ধে কিছু না কিছু জ্ঞান দেবে। জ্যোতিষশাস্ত্রের মধ্যেই সেই বিষয়টা রয়েছে। এবং আপনার হরোস্কোপ কি বলছে, হরোস্কোপের মধ্যে কি কানেকশন রয়েছে, কবে চাকরি হবে, কবে বিদেশ যাত্রা হবে, কবে আপনার ব্যবসায়িক জীবন উন্নতি হবে, কোন কোন রোগ ব্যাধি আসতে পারে, এটাও কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু বোঝা যায়, কিছুটা আভাস দেওয়া যায়। আপনার হরোস্কোপের মধ্যে কি কি কানেকশন আছে, কি কি রোগ বিয়োগ আসতে পারে, তার থেকে জেনে বুঝে উত্তর করলেই কিন্তু সেখান থেকে কিন্তু রেজাল্ট অনিবার্য হয়ে দাঁড়ায়। চমৎকার বলছেন। এবং আমি এই সঙ্গে আপনাকে আরেকটা